ধরেন আপনার আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো নাই ইলেকশন, এটা তো এখন মোটামুটি ক্লিয়ার। তা যদি আওয়ামী লীগ না থাকে ওদের অনেক জায়গাতেই বিএনপি মানে অনেকটা ওয়াক ওভার পাওয়ার মতো হয়ে যাবে। মাসুদ কামাল, আপনি বলছেন যে আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের তো সামনে একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এরকম, যে সমস্ত আওয়ামী লীগের ক্লিন ইমেজে যারা আওয়ামী লীগ, তারা নির্বাচন করতে পারবেন সেটা স্বতন্ত্র হিসাবে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তারা পারবেন। এটাই এই ঢাকা দিল্লি এই যে সাম্প্রতিক বিভিন্ন সময়ে যে আলাপ আলোচনা হয়েছে, তাতে কিন্তু এই বিষয়টা মোটামুটি স্থির হয়েছে যে আওয়ামী লীগ দলগতভাবে পারবে না, কিন্তু স্বতন্ত্র হিসাবে জয়েন করতে পারবে নির্বাচনে। আপনি এটা যদি হয় না, এটা হলে এতে একটা দৃশ্য হবে। এটা যদি হয় তাহলেও হতে পারবে কিনা আমার একটু সন্দেহ আছে। আমার সন্দেহ আছে, ধরেন একজন লোক আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোক, সে যদি ইলেকশন করে তাহলে সে হয়তো কিছু আওয়ামী লীগে ভোট পাবে। এই ভোটগুলি যারা আশা করছিলেন, ধরেন জামাত অথবা অন্য বিএনপি, যারা যদি কেউ আশা করেন যে এই ভোটগুলি আমার পাওয়ার কথা ছিল, সেই ভোটগুলি সে নিয়ে নিচ্ছে, তখন তারা হয়তো ওই সময় মব হতে পারে। নানা ধরেন উনি রাস্তায় বেরোলেন ভোটের জন্য, ওনাকে হেনস্থা করার একটা চেষ্টা হতে পারে, এটা আমার ধারণা আর কি। কারণ ওইখানে হেনস্থা করতে বাংলাদেশে এখন একটা মোটামুটি একটা কালচার হয়ে গেছে, যদি রাস্তাঘাটে কেউ কাউকে চট থাপড় মারে তার কোনো বিচার হয় না, তো তাই না? ওটা হতে পারে কিন্তু। তো এটা যদি হয় তাহলে সে লোকগুলি কীভাবে ইলেকশন করবে, এটা একটা বিষয়। নির্বাচনে আরেকটা ইকুয়েশনের কথা আমরা কেউ বলতেছি না, ওইটাও একটা বড় ইকুয়েশন হবে, এক ফ্যাক্টর হবে। সেটা হলো আপনার জাতীয় পার্টি। জাতীয় পার্টি ইলেকশন করে তাহলে সেটা কিন্তু আবার জামাতের জন্য বেশ একটা মানে আপনার আশাভঙ্গের কারণ হতে পারে। জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে, যদি মানে শেষ পর্যন্ত পারবে হয়তো বা, আমি জানি না। আবার জাতীয় পার্টি তো দুইটা, একটা হলো জাতীয় পার্টি, এক হলো সরকারি জাতীয় পার্টি। সবসময় জাতীয় পার্টি কিন্তু একটা সরকারি পার্ট থাকে আর কি। ওইটা আবার জোট করছে, ওইটা আবার জোট করছে, হ্যাঁ, ওইটা আবার জোট করছে আরেক সরকারি পার্টির সঙ্গে। উনি তো আওয়ামী লীগের মন্ত্রীও ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব। এইবার যদি ওনার এপিএস এর কাছে গোহারা হাঁটছিলেন, যাই হোক, সেটা অন্য হিসাব। তো এখন ওই সরকারি জাতীয় পার্টির আসলে কোনো বেল নাই, ওটা 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 কেউ চিনবে না। আর এই জাতীয় পার্টি যেটা আছে, এরা যদি ইলেকশন করতে পারে এবং যদি ব্যালটে লাঙ্গল মার্কাটা থাকে, তাহলে আমার কিন্তু ধারণা জামাতের জন্য একটা হতাশাজনক মানে বিষয় ঘটবে কি মানে, আমরা তো জানি যে এই জাতীয় পার্টিকে অনেক সময় আমরা আঞ্চলিক দলও কিন্তু বলি। রংপুর এলাকা, তাদের বেশ, রংপুর, গাইবান্ধা এই এলাকাগুলিতে তাদের কিন্তু বেশ ভালো একটা অবস্থান আছে, এখনও আছে। এবং নানা গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট, বিএনপি নানা রকম মানে তৃণমূল পর্যায়ে বিএনপি চাঁদাবাজি টাদাবাজি এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ওই এলাকায় আমি যতটুকু খবর পেয়েছি আর কি, জাতীয় পার্টির প্রতি মানুষের একটা মানে ইমোশন কাজ করে। তারা মনে করে এটা তাদের পার্টি, ওখানে তাদের ছেলে ওখানে ছিল। তো সেই বিচারে এখন ওই আসনগুলি তো জামাত খুবই আশাবাদী তারা। এখন ওইখানে কিন্তু একটা জামাতের জন্য আশাভঙ্গের কারণ হতে পারে। সে কারণে জাতীয় পার্টিও কিন্তু এই আপনার নির্বাচনী সমীকরণে যে আলোচনা আপনারা করছি আমরা আজকে, এই নির্বাচনী সমীকরণে কিন্তু একটা ভালো ভূমিকা জাতীয় পার্টি রাখবে, এটা হলো আমার ধারণা আর কি। না, এসবই ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানে নির্বাচন, একটা দেশে নির্বাচন হতে যাচ্ছে, সেটা দেশের জন্য ভালো না খারাপ? এই নির্বাচনটা দেশের জন্য খুব ভালো কিছু আনবে না। কেন আনবে না আমি বলি আপনাকে, তবে বর্তমানে যা চলছে তার চেয়ে ভালো হবে। এখন সবচেয়ে বড় সমস্যাটা কি, আপনি ভালো করছেন কি মন্দ করছেন, এটা বিচারের আগে প্রশ্ন হলো আপনাদের কোনো জবাবদিহিতা নাই, যার যা ইচ্ছে বলে দিচ্ছে। একজন লোক শুরুতে একটা কথা বলছিল, এই যে ব্রিগেডিয়ার শাখাল সাহেব শুরুতে এক কথা বলছিল, বলে নিয়ে তো হইচই মুখে পড়ে গেল। এতদিন চুপচাপ ছিল, ছোটোখাটো মন্ত্রণালয় নিয়ে চুপচাপ তার কাজ করে গেছে, কী করছে না করছে জানি না, অনেক কিছু শুনি, যাক সেগুলো আর পথ বলতে চাই না। শেষে এসে বলতেছে আমাদের কোনো নির্বাচনের কোনো ম্যান্ডেট নাই। এটা দেখলাম যে কালকে বলবো। একটা ছোট্ট একটু আমি এই সেকেন্ড একটা জিনিস যোগ করে ফেলি, মানে আমাদের মিডিয়ার একটা চমৎকার স্টাডি হতে পারে এই হেডলাইনটা দিয়ে। আমি প্রায় সবাই এটা হেডলাইন করেছে, আমিও কৌতূহলবশত পড়তে গেলাম। আমরা আসলে ওনাকে ব্লেম করতে পারি না, উনি এই বাক্যটার পরে বলেছেন কিন্তু আমরা নিজেরাই এতদিনের মধ্যে নির্বাচনের জন্য আমরা ডেট করেছি, নির্বাচন করতে যাচ্ছি। মানে আমরা যখন আসি তখন আমাদের কেউ ম্যান্ডেট দেয় না এতদিনের মধ্যে করতে হবে, এটাই সবাই পিক করলো। পরের বাক্যটাই হচ্ছে
এটা যে আমরা তারপরও নির্বাচন এর মধ্যে করতে যাচ্ছি, নির্বাচন শেষ করব। আচ্ছা, তাহলে তো আমি খালি হেডলাইন দেখছি। হ্যাঁ, আমিও হেডলাইন দেখে ঢুকেছিলাম এবং সবাই এটাকে হেডলাইন হিসেবে পিক এখন করেছে। মানে এই কথাগুলো আমি বললাম কেন, যে এখনকার সবচেয়ে বড় সমস্যাটা হলো এদের কোনো জবাবদিহিতা নাই। এদের যা যা ইচ্ছে বলতেছে। আপনার প্রেস সেক্রেটারি একজন পলিটিক্যাল লিডারের মতো লাভ করে, মানে জামাত নির্বাচন করতে পারবে, ওনার দায়িত্বটা কি? উনি হলো চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি। ওনার কিন্তু এর বাইরে কোনো দায়িত্ব নেই। ওনাকে এই জন্যই বেতন দেওয়া হয়। উনি তো বেতনভোগী কর্মচারী রাষ্ট্রের একজন। আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হয়। তার দায়িত্ব হলো ওর মধ্যে থাকা, আচ্ছা, এর বাইরে সে যাওয়া তার উচিত না, এবং সে যায়। এই জন্য তার চাকরি যাওয়া উচিত। যখন সে যায়, সে বিরাট জ্ঞানী মানুষ, সে বলে দেয় যে জাতীয় পার্টির নির্বাচন করতে কোনো অসুবিধা নাই, জাতীয় পার্টি চাইলে করবে, কিন্তু তারা যেটা করেছে না করেছে, আরে বাবা, কিন্তু তারা যেটা করেছে না করেছে জনগণ দেখবে, এটা আপনার দেখার ব্যাপার না। আপনি চাকরিটা করেন না ঠিক এক মতো, তো এইগুলো ঠিক না। কিন্তু যা হোক, তারপরেও আমি বলি এদের যেহেতু কোনো জবাব দিতে নাই, কেউ করে কোনো প্রশ্ন করে না, যার যা ইচ্ছা করতেছে, মানে এটা নিয়ে জনগণ বলতেছে ওনাদের কাছে হেলদোল নাই, চলছে। আরেকজন লোক সে বলতেছে আমি ইলেকশন করবো, আমি এনে ভোটার হবো, বলতেছি সেগুলো, কেউ কিন্তু তারা বলে না। কিন্তু এখন এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। যে একটা গভর্নমেন্ট যখন আসবে, পলিটিক্যালি ইলেক্টেড হয়ে যখন আসবে, তাদের একটা জবাবদিহিতা মিনিমাম থাকবে। সেই জবাবদিহিতা তারা মানবে কি মানবে না, কতটুকু অনার করবে, সেটা তাদের ব্যাপার। না মানলে আগামীবার তাদেরকে আমি আর চাইবো না, কিন্তু একটা জবাবদিহিতাও থাকবে। তার পার্লামেন্ট আছে, পার্লামেন্টের কাছে সে জবাবদিহি করবে কিছু কাছে, তো ওই জিনিসটা আমরা পাবো। কিন্তু ওইটা পাওয়া মানে কিন্তু সব পাওয়া না। ওই ইলেকশনটা কীরকম হবে, আমার তো মনে হয় ইলেকশন মোটে, যদিও ইউনূস সাহেব বলে সবসময় বলেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সে উপহার দিবে, তো আমার মনে হয় না যে উনি দিতে পারবেন। কারণ এই নির্বাচনে অনেক এই ঝামেলা হবে। এই নির্বাচনে আমি খুব একটা আশাবাদী না যে নির্বাচন খুব ভালো নির্বাচন হবে, আমার কাছে সেটা মনে হয় না। ধন্যবাদ। তিউনিসিয়ার কথা আপনি বলছিলেন, আর মাসুদ করিম একটা দুর্বল সরকারেরও আশা করেন তিনি। তিউনিসিয়ার বিপ্লবের পরে কিন্তু একটা উইক গভর্নমেন্ট, মানে দুর্বল গণতন্ত্র পেয়েছে। তো আপনি কি আমার তিউনিসিয়ার মতো আমরা এই চিত্রটা, চেহারাটা সামনে আসতেছে? আমার কাছে মনে হয় না। না, আমার মনে হয় আমরা ভিন্ন একটা জায়গায় আছি। কেন বলছি? কোথায় আছি? মানে তিউনিসিয়াতে মানে ওই সরকারের প্রধান দল ছিল আল-নাহাদা নামে একটা দল, যারা আসলে এক ধরনের ইসলামিস্ট। ওই যে মিশরের যে মুসলিম ব্রাদারহুড বা আমাদের জামাতও কিন্তু ঘুরে ফিরে ওই একই টাইপের দল। তো তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠতাই পায়নি, এই যে আমরা কেউ কেউ বলছি না যে লোয়ার হাউসে জামাত বলছে, এসব হয়। আমি সরি, মাসুদ কামাল ভাইয়ের সাথে আমার দ্বিমত আছে কোন একটা জায়গায়। ভাইয়া অনেক খবর রাখেন, আমি রাখি না, এবং নির্বাচন খুব সহজ হবে না মনে করছেন। আমি মনে করি 151 পাওয়া বিএনপির জন্য কোন রকম কোন ন্যূনতম চ্যালেঞ্জই হবে না। আপনি এখন 2/3 পাবে কিনা, একসময় 250-র কথা ছিল, সেটা আরেক আলোচনা। মানে 151 সিম্পল মেজরিটি, আমি মনে করি সিম্পল মেজরিটি হলে একটা শক্তিশালী সরকার গঠিত হয়ে যাবে। সে শুধুমাত্র সংবিধান সংশোধন করতে পারবে না, আর সে মোটামুটি সবই করতে পারবে। সো আমরা একটা শক্তিশালী গভর্নমেন্ট পাবো, কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অন্য জায়গায়। সেটা বলি আমি, যদি সরকারটা মানুষকে সুশাসন দিতে না পারে, দুর্নীতি দমন করতে না পারে, অর্থনীতি ভালো করতে না পারে, এবং চাকরির সংস্থান করতে না পারে। আমাদের যাবতীয় সংকটের মূল কিন্তু চাকরি। এই কোটা ব্যাপারটা কি ছিল আসলে? বেকার স্টুডেন্টরা দেখে আমি তো চাকরি পাই না। আমি কনফার্ম করতে পারি লোকজনের যদি চাকরি ভালো থাকতো, অর্থনীতি ভালো থাকতো, তাহলে 24 এই জায়গায় হয়তো যেত না। এটা নিয়ে আমার একটা ছোট্ট হাইপোথেসিস আছে, আমি বলে ফেলি। 2018 সালে নিরাপদ সড়ক নিয়ে মানুষ রাস্তায় নেমে গিয়েছিল না? শেষ দিকে স্কুলের বাচ্চাদেরকে হেলমেট বাহিনী পিটিয়েছে, আমি মাঠে নেমে রাস্তা থেকে দেখেছি। আচ্ছা, ওইটার প্রতিক্রিয়া তো মানুষ দলে দলে নেমে যায় নাই। ঢাকা ভার্সিটিতে পেটালো যেদিন, 15 তারিখ রাজাকার বললো, 16 জুলাই মারলো, মানুষ রাস্তায় নেমে গেল। ওদের পেটানোর চাইতে বাচ্চাদেরকে পেটানো আরো টাফ ব্যাপার না? আমাদের ওইসব ছবি আছে এখনো, স্কুলের বাচ্চাদেরকে পেটানো হয়েছে, কিন্তু আমরা তখনও দল বেঁধে নেমে যাইনি। ওইটাও কিন্তু কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছিল না। এইসব মুভমেন্ট এভাবেই কেউ নেমে যায়, নামি নাই বলে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে ইকোনমি তখন এখনকার চাইতে, মানে 24-এর চাইতে মাছ বেটার অবস্থানে ছিল। তো সুতরাং সরকার যদি, ভবিষ্যৎ সরকারের কথা বলছি, দ্রুত অর্থনীতি ভালো করা, সুশাসন ঠিক নিশ্চিত করা, দুর্নীতি কমানো, এগুলো যদি করতে না পারে, তখন কি হয়েছে? অবৈধ সরকার লাগবে না। বৈধ সরকার নেপালে ফেলে দিয়েছে না? নেপালে যে সরকারটা ফেলে দিল, ও তো চুরি করে নির্বাচিত হয় নাই। ইন্দোনেশিয়াতে একই রকম অ্যাটেম্প্ট হয়েছে, শেষ হয় না, কিন্তু মারাত্মক ওয়াইড স্প্রেড মুভমেন্ট হয়েছে। শ্রীলঙ্কার যে সরকারের পতন হয়েছে, ও তো ফেয়ার একটা নির্বাচনের মাধ্যমে গোতাবায়া রাজাপাকসে জিতেছিল।
তার মানে বাংলাদেশেও এই জেনজিরা আবার নেমে যাবে, এবং শেখ হাসিনার বুলেট টুলেটের মুখে দাঁড়িয়ে যখন একটা সরকার ফেলে দিতে পারছে, ও 10% বলও তো আপনি প্রয়োগ করতে পারবেন না। সুতরাং সরকারের চ্যালেঞ্জ আসলে ওই জায়গায় আসবে, এবং ওটা যখন করবে বিরোধী দল এটা হুমড়ি খেয়ে এই সুযোগটা লুফে নেবে। তাহলে কি দুর্বল গণতন্ত্র আসবে? এটা না, আমি মনে করি শক্তিশালী সরকারই আসবে, কিন্তু সরকারকে সার্ভ করতে পারতে হবে। সরকার যদি মোটা দাগে সার্ভ করতে না পারে, ওই সরকার টিকে থাকা কঠিন এবং একটা অস্থিরতার মধ্যে আমরা ঢুকবো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। মাসুদ কামাল, আমি জামাতের আমিরের একটা বক্তব্য নিয়ে আপনার সামনে আপনার মন্তব্য জানতে চাইব। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন যে আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না। মানে ভবিষ্যতে করব না এটা মনে করে আমি বিশ্বাস করতে চাই। মানে বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি ধর্মকে কেন ব্যবহার করবে, তারা করতে চায় না। এটা একটা অতি উত্তম একটা ইনফরমেশন আমাদের জন্য, কিন্তু কখনো করিনি এটা কেমন করে বিশ্বাস করি? কেন? আচ্ছা, অতীতে করছে, এখনো করছে, করছে যে মানে যখন কখনো করিনি ভবিষ্যতে করব না, তখন ওই যে আগেরটা যেহেতু বিশ্বাসযোগ্য মনে হয় না, তো মনে হয় তাহলে আগামী দিনে একটা ওই একই রকম হবে। মানে ওনারা যেটা করেছেন সেটাকে ওনারা মনে করছেন যেটা ওনারা ধর্মকে ব্যবহার করলেন না, বাট আমি তো তা মনে করছি না। এখন যদি আগামীতে তারা করবে না বলে, তাহলে আমি ওরকম ভাবে নিব, তাহলে বোধহয় এইটাই ওনাদের মানে না করা। যে ওনারা ধর্ম একটা কথা বলেন, আপনি আল্লাহর আইন চাই বলে না, তারা সবসময় তো বলে আল্লাহর আইন চাওয়াটা কি ধর্মীয় ব্যাপার না? ইদানিং সংশোধন করছে সম্ভবত, কিছু করে নাই। আল্লাহ আইন তারা সবসময় তারা বলুক আল্লাহর আইন চাই না, বলবে বলবে না, তো আল্লাহর আইন চাই রে ভাই। কারণ আল্লাহর আইন জিনিসটা কি, এটা নিয়ে আপনি হাজার রকম বিতর্ক করতে পারেন। আপনিও পারবেন এক ধরনের আইন, আমি বলবো না এটা আল্লাহর আইন। আপনি যেটাই হোক না কোনো, আল্লাহর আইন যখন আপনি চান, তো আল্লাহ তো আমাদের ধর্মের অংশ রে ভাই, ধর্মের অংশ না। নামটা কি দলের? বাংলাদেশের জামাতে ইসলামী, তার মানে ইসলাম তো একটা এই শব্দটা আছে, ইসলাম কি একটা ধর্মের নাম? তো তাহলে উনি ধর্মকে ব্যবহার করলো ঢুকে কিরা? উনি যদি বলতেন যে আমরা ধর্মের অপব্যবহার করব না, তখন আমি বলবো যে হ্যাঁ তাহলে হইতে পারে, কারণ তখন অপব্যবহারের সংজ্ঞা আবার পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমি যেটাকে বলবো অপব্যবহার, উনি বললেন অপব্যবহার না, কিন্তু ধর্মকে তো দলের নামের মধ্যে আছে। বরঞ্চ এইবার তারা ধর্মটাকে একটা, আমি মনে করি পার্সোনালি, এইবার তারা ধর্মটাকে যেভাবে ব্যবহার করছে এটা আসলে যেগুলো ধার্মিকের জন্য অস্বস্তিকর। যেমন ধরেন এবার তারা এক হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছে, ওই ভদ্রলোক ইসলাম কেমন করবে? জামাত ইসলাম তো, জামাত ইসলাম না, উনি কি করবে? লজিকটা কি? নৈতিকতাটা কোথায় বলেন? নৈতিকতা হলো আমি জিততে চাই। কারণ খুলনার যে আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ওই আসনে স্বাধীনতার আগের থেকে 70-এর নির্বাচন থেকে এ পর্যন্ত একবার মাত্র শেখ হাসিনা একজন মুসলিম জয়ী হয়েছিল, আর কখনোই কোনো মুসলমান ওখান থেকে জয়ী হয়নি, কখনোই না। এবং যেবার শেখ হাসিনা জয়ী হয়েছিল 96-এর ইলেকশনে, সেখানে তো জয়ী হওয়ার পর সে 3টা আসনে দাঁড়াইছিল, সেই আসনটা ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে আওয়ামী লীগের একজন মুসলিম বা ভদ্রলোককে দিয়েছিল। উপনির্বাচনে ওই লোক হারছে। উপনির্বাচনে সরকারি দলে কেউ হারে নাই কখনো, ওখানে হারছে, হিন্দু জয়ী হয়েছে, ওই হিন্দু ভদ্রলোক পরে আবার আওয়ামী লীগে জয়েন করছে, সমস্যা নাই। কাজে ওই এলাকায় তার এখন এর থেকে জামাত এখানে একটা হিন্দু ভদ্রলোকের নমিনেশনটা কি কারণে দিল? অন্য ধর্মের প্রতি সহনশীলতা অথবা অন্য ধর্মের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কিন্তু না, আসনটা পাওয়ার জন্য। একদম সিম্পল। কিন্তু তাহলে আসনটা কি, আসন পাওয়াটা কি? এটা তো একটা পার্থিব ব্যাপার, আর ধর্মটা কি পার্থিব ব্যাপার? এটা তো মানে ইহলৌকিক না। তো এখন সেইভাবে যদি আপনি দেখেন, তাহলে তারা এখন যেটা করছে এটাই তো ধর্ম অপব্যবহার। ওই হিন্দু ভদ্রলোককে জামায়াতে, বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন নমিনেশন দেয়, তখন বাংলাদেশ জামায়াতে ইসলাম তার ধর্মকে কেন্দ্র করে রাজনীতি সে ব্যবহার করলো। এটা নিয়ে ওনার থেকে তো বলার দরকার নেই রে ভাই, উনি ওনার মধ্যে থাকুক। বলছেন উনি বললেন করে আমি বুঝতে পারলাম, আমি ওনাকে তুলনামূলকভাবে স্মার্ট মনে করি। তো উনি কেন বললেন আমি আমি আমার কাছে এটা ক্লিয়ার না, আমার কাছে হয়তো আমার জ্ঞানের অজ্ঞতা হইতে পারে, আমি যাই না। এটা আমি একটু কারণ খুঁজে পেয়েছি তার বক্তব্যটা যদি পড়ি। উনি আসলে অন্যদেরকে খোঁচা দিতে চেয়েছেন, আমি একটু পড়ি, আমি বের করলাম এটা। উনি বলছেন ধর্মকে ব্যবহার করেনি, ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ, আমরা ধর্ম নিয়েই কাজ করি, ধর্মকে ব্যবহার করি না। আচ্ছা,
কারা ব্যবহার করে উনি আবার সেটা বলছেন। নির্বাচনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘোরেন, ধর্মকে তারাই সম্ভবত বেশি ব্যবহার করেন। উনি আসলে ওনার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথাটা বলেছেন। এবং মাসুদ কামাল খুব রাইটলি বলছেন এই যে ধর্মকে অন্যভাবে ব্যবহার করা। আমরা ডাকসুতেও কি দেখলাম না, ওটাও ইসলামী ছাত্র শিবির, যদিও তারা ভিন্ন প্যানেলের নামে ব্যবহার করে দিয়েছেন। ওখানে একজন নারী যিনি হিজাব করেন না তাকে প্রার্থী করেছেন, একজন অমুসলিম ওখানে চাকমা একজনকে নমিনেশন দিয়েছেন, এবং একটা ছবি তারা প্রচুর শোকেস করেছে। একটা সংবাদ সম্মেলনে আমরা যদি এভাবে বলি, ওই নারী প্রার্থীকে মাঝে রেখে ভিপিজিএস ক্যান্ডিডেট দুপাশে বসে তারা সংবাদ সম্মেলন করেছেন। তো উনি তো একজন সম্পাদক, ভিপিজিএস ছাড়াও তো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ পদ আছে, তাকে মাঝে বসাতে হবে কেন? সো এটাও ধর্মের একটা ব্যবহার আমি মনে করি। কারণ কি কারণে ব্যবহার বলছি, আমাদের দেশের মানুষের মধ্যে কেউ কেউ আছে খুব কট্টরভাবে বাংলাদেশের শরিয়া আইন কায়েম হোক ইত্যাদি ইত্যাদি চায়, কেউ কেউ আছে। আবার কেউ কেউ আছেন সেরকম না, তারা ইসলাম ফলো করেন, তারা তাদের মতো সব নারী হিজাব করেন না, সো ভোটের জন্য তারা ওটা করছেন, তারা অন্য ধর্মের একজনকে আনছেন। এবং ধর্মের ব্যবহারে আমি আরেকটা উদাহরণ দিই, ইদানিং দেখা যায়, শোনা যাচ্ছে তারা নারী প্রার্থীকেও মনোনয়ন দেবেন। রিসেন্টলি তারা তাদের নারী সদস্যদেরকেও পাবলিকলি আনছেন। তারা শুধু হিজাব না, তারা নেকাবও করেন। যেমন এম্বাসিগুলোতে যাচ্ছেন, একটা ছবি গুগলে সার্চ করলে পাওয়া যায়, ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে একটা টিম দেখা করতে গিয়েছিল। আমি জামাতের একজনকে প্রশ্ন করেছিলাম এটা, সেটা হচ্ছে আচ্ছা নারীদের এভাবে বিভিন্ন এম্বাসিতে যাওয়া বা রাস্তায় তারা নামছেন, এটা কি ইসলামে জায়েজ? তখন উনি বলছেন, একটা শোতে অন রেকর্ড জিজ্ঞেস করেছে, উনি বলছেন হ্যাঁ জায়েজ। যদি জায়েজ হয় তাহলে আপনারা এতদিন নেন নাই কেন তাদেরকে? আর যদি জায়েজ না হয় তাহলে এখন নিচ্ছেন কেন? জামায়াতে ইসলামী আসলে ইসলামকে নানাভাবে তারাই সবচেয়ে বেশি ব্যবহার করছে, এবং তাদের ব্যবহারটা অন্যায় বেশি। কারণ হচ্ছে তারা ইসলামের কথা বলেন। এই যে ভাইয়া বললেন না যে শরিয়া আইনের কথা, আমার সাথে সাথে বসে জামায়াতে ইসলামীর নেতা ইলেকশন করবেন, তারা বলছেন শরিয়া কায়েম করব। আবার জনাব তাহেরকে কোট করছেন শ্রীরাধা দত্ত ভারতে, যে উনি এসে দেখা করেছেন, উনি বলেছেন আমরা শরিয়া কায়েম করব না। প্রতিবাদ করেছে জামাত? করে নাই তো। সো ধর্মের কত রকম এবং কত ব্যবহার হতে পারে। তাদের একজন ক্যান্ডিডেট বলেন নাই, উনি নির্বাচন করছেন, এবং একজন বিখ্যাত বা কুখ্যাত ওয়াজকারী আপনি বলতে পারেন, সারাক্ষণ মিথ্যা কথা বলেন বলে তার সম্পর্কে কথাবার্তা আছে। একটা পর্যায়ে নিজে বলেছেন দল তাকে সতর্ক করেছে, তো উনি বলেছেন যে আপনি যদি জামাতকে ভোট দেন তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে। বেহেশত টিকেট তো তারা হরহামেশাই বিক্রি টিক্রি করছেন। তো সুতরাং ধর্মের ব্যবহার তাদের চাইতে বেশি আসলে আর কখনো কেউ করে নাই। আর উনি অন্যটা যেটা বলেছেন এটাও ভুল না, আমি এটা আবার একটু স্বীকৃতি দিতে চাই। নির্বাচন সামনে রেখে আমাদের অন্তত একজনের কথা খুব ড্রাস্টিকলি মনে পড়ছে আমার, তখন আমরা একটু বুঝছি বা পলিটিক্স ফলো করি। সেটা হচ্ছে শেখ হাসিনা 96 নির্বাচনের আগে মাথায় কালো কাপড় দিয়েছেন, তাসবিহ হাতে নিয়ে প্রদর্শন করতেন তিনি সিলেটের মাজারে। হ্যাঁ, এবং না নির্বাচনের পুরো ক্যাম্পেইনটার সময় উনি ওভাবেই ছিলেন আমার যতদূর মনে পড়ে। আবার অন্যদের মধ্যে এই প্রবণতা আছে, নির্বাচনের সময় টুপি পরা, মসজিদে যাওয়া, এগুলো একটু বেড়ে যায়। এই ব্যবহারটা টু সাম এক্সটেন্ট আছে। ধন্যবাদ। পিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন প্রতিটি আইন প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গোপনীয়তার আশ্রয় নিয়েছে, তার এই অবজারভেশনটা কেন? আসলে এই অবজারভেশনটা কিন্তু একদম আপনি অর্থহীন বলতে পারবেন না। কেন? মানে এই সরকারের মধ্যে না কেমন যেন একটা ব্যাপার স্যাপার কাজ করে, যে তারা অনেক কিছুই করতে চায়। অনেক, যেমন ধরেন একটা উদাহরণ দেবো আপনাকে, ওনারা একটা পোর্ট দিয়ে দিচ্ছে 32 বছরের জন্য, 22 বছরের জন্য, ঠিক আছে? এখন 22, যদি এটা ভুল হয় সিদ্ধান্তটা ভালো হতে পারে, ধরা যাক ভুল হলো, ওনারা ভুল করতে চান নাই, ওনারা ভালোই করতে চেয়েছেন, কিন্তু পরে দেখা গেলো জিনিসটা ভুল হয়ে গেছে। আমি কাকে প্রশ্ন করব? একজন নাগরিক হিসেবে আমি প্রশ্ন করার জন্য ওনাকে পাবো না। এই লোকটা, ওনাদের উচিত ছিল কি, যে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের একটা দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া অথবা ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে। তাহলে ওনারা ধরা যাক যদি ক্ষতি হয়, আবার এদেরকে আবার ট্যাক্স দিচ্ছে, হলিডে দিচ্ছে, অমুক তমুক দিচ্ছে, 10 বছর তাদের কাছে ট্যাক্স নেবে, কত কিছু করবে। এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমি খারাপই হবে এরকম ভাবছি না, ধরলাম ভালো হলো অথবা নাও হলো। তো এইগুলি কাজ আসলে তাদের না, তারা একটা দিক নির্দেশনা দিতে পারতেন। আমরা একদিন ছিলাম, আমরা মনে করি ওই 3-4 মাসের ব্যাপার, 3-4 মাসে ওয়েট করলে কি হতো? দেখেন সরকারের তো একটা প্রকিউরমেন্ট ল আছে না,
ওনারা কি সেটা ফলো করছে? তাও তো করেন নাই। এটা যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট করতো আমরা কিন্তু বলতাম যে আপনার শরীরে কায়দা করতেছেন, তো আপনি তো এক্সপার্ট। আমরা কি দেখতাম সেই ছোটবেলা থেকে দেখে আসছি, যে মানে সাংবাদিকতা জীবনের শুরু থেকে দেখতেছি যে বাজেট প্রণয়নের আগে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে এদের নিয়ে কিন্তু গভর্নমেন্ট একাধিক সেমিনার করে, সভা সেমিনার করে, আলাপ সালাপ করে, অর্থ মন্ত্রণালয় করে, চেম্বারগুলি বসে আলাপ করে, তারা কি চায় কি চায় না তারা শোনে। তারপরে গভর্নমেন্ট হয়তো খুশি মানে না, হয়তো তার মতোই করে, তাদের ধান্দা অনুযায়ী করে, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি একটা হিয়ারিং দিবেন তো, আপনি যে পোর্টগুলি দিয়ে দিলেন, কারোর সঙ্গে আলাপ করছেন? আলাপ তো করেন নাই। আপনার মনে হয়েছে আপনি কে, আপনি আবার বিদেশ থাকেন, আশিক যদি থাকে তো বিদেশে, সে তো ইংল্যান্ডের নাগরিক, তো আপনি দুদিন পর চলে যাবেন, তো আমি কাকে জিজ্ঞাসা করবো আপনি কাজটা কেন করছেন, কি কারণে করছেন? তো এইগুলি তো তাও কি 20 বছর 24 বছরের জন্য দিচ্ছে এক একটা। তো এইগুলি তো হলো মনে করেন নিজেরা করতেছে, ইচ্ছা হলো করে ফেলাম, মানে পাইছি একটা বাপের তালুক আর কি, ইচ্ছা হলো করলাম, আমি মাতবর, আমি সব বুঝি, আমাকে ম্যান্ডেট দিয়েছ, কে তারে ম্যান্ডেট দিছে? প্রেস সেক্রেটারি বলে আমার সব কিছু করার ম্যান্ডেট আছে, আমাদের আছে, দেশ থেকে ম্যান্ডেট আছে কিনা এটা আগে দেখতে বলেন। 3 মাস পরে তাকে দেশ থেকে ম্যান্ডেট দেওয়া হবে কিনা এটা আগে তাকে খুঁজে বাই করতে বলেন। এত সহজ দুনিয়াটা না, এগুলি বলে তো লাভ নেই, তারা এগুলি করতেছে চুপে চাপে ইচ্ছে হলো আমি করে ফেলাম। আর প্রেসিডেন্ট একটা পাইছে, একটা অথর্ব প্রেসিডেন্ট, যা পাঠায় সাইন করে দেয়, যা পাঠায় সাইন করে দেয়। তারও তো উচিত সাইন করা ছাড়া তো রাস্তা নাই। কেন রাস্তা নাই? সে ওটা অন্তপক্ষে 7 দিন তো আটকে রাখতে পারে। প্রেসিডেন্টের হাতে কোনো ক্ষমতাই দেন না। সে 7 দিন তো সিটিজেনকে আটকে রাখতে পারে, পারে পারে না? পারে নাকি? সে বলে আগে সে বলে দেয় আমার সাইন পাঠানো হয়ে গেছে, নিয়ে যাও। সে তো বলতে পারে এটা, পারে বেজ্জতি করতেছে, সে বেজ্জতি সহ্য করে, সে মাঝে মাঝে পত্র লেখে, লাভ লেটার লেখে, এটা হচ্ছে আমার ছবিগুলো তোমরা নামিয়ে ফেললে আমি যেটা বলছেন এটা খুব ঝুঁকি তৈরি করবে। আপনি তো বলবেন না, আপনার বন্ধু মানুষ। যাই হোক, আবার যান আরেকটা আমরা ব্রেকিং কিছু পাই, দেখা যাক। জাহিদ, যেটা বলা হলো যে ইফতেখারুজ্জামান যে কথাটা বলছেন, এটা আমরা লক্ষ্য করেছি যে কোনো চুক্তিতেই তারা কি করেন নাই আর কি, বিশেষ করে সবকিছুই গোপনীয়তার সঙ্গে হয়েছে। যেমন ধরুন কিছু কিছু চুক্তিতে একটা পার্ট থাকে নন ডিসক্লোজার, আমরা ধরে নিলাম, সেটা সরিয়ে বাকিগুলো হতে পারত। তারও আগে ভাই যেটা বললেন, ধরেন উনি করবেন, উনি মনে করছেন ভালো, কেন না করা একেবারেই সঠিক ছিল আমি মনে করি। কারণ ওই যে ধরার না, ধরেন বিএনপি ক্ষমতায় যদি যায় তারা যদি করে, জামাত ক্ষমতায় যদি যায় তারা যদি করে, তারা যদি এটা খারাপ হয় ওটা কিন্তু মাসুলও দিবে, মানুষ ওকে ভোট দিবে না, সো এনাদের কোনো মাসুল নেই। কিন্তু ন্যূনতম একটা কাজকে উনি করতে পারতেন না? এই যে প্রধান দলগুলোর একজন করে ডেকে কারোর সাথে আলোচনা করে তাদেরকে একটু ব্রিফ করতেন যে আমরা আসলে এই করছি, এবং তাদেরকে নন ডিসক্লোজার গুলো দেখালেন যে আমরা আসলে এটা করছি। তাহলে এক ধরনের প্রতিনিধিত্ব থাকতো, মানুষ বুঝতে পারতো যে না এই ব্যাপারগুলো তারা আছে এবং তারা কনভিন্সড। এইটুকু কাজ উনি করেন নাই। কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট বাতিলও করতে পারবে না। না, এই যে আদানির চুক্তি এত শক্তিশালী হয়েছে, এটা কেউ আর বাতিল করতে পারছে? কোনোদিন পারবে না। এবং এটা বাতিল করতে গেলে আপনাকে যে পরিমাণ ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে যেতে হবে, এটা দেখা গেল তার চেয়ে রাখাই বেটার হবে। তো একই রকম এই যে আমরা নন ডিসক্লোজারের কারণে জানি না কি হতে যাচ্ছে, ভালো আবার হয়তো পাল্টা যুক্তিও আছে। এটা হচ্ছে এরকম যে আমাদের পলিটিক্যাল সরকারগুলো অনেক সময় দেশের জন্য ভালো কিন্তু আনপ্রেজেন্ট সিদ্ধান্ত নিতে পারে না। পলিটিক্যাল সরকারের উপরে ব্যবসায়ীদের চাপ থাকে, নানান ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের, পোর্টকে কেন্দ্র করে নানা রকম ব্যবসা এবং ধান্দাবাজি আছে। সো আমি আবার বলছি, এটা ভালো যদি হয়ও ওইটুকু করলে, একটু সবাইকে ডাকা, ডেকে একটু কথা বলে তাদেরকে ব্রিফ করে, তাদেরকে কনভিন্স করা, তারা দল হিসেবে বের হয়ে আসে, বলতেন যে আমরা দেখেছি, ইটস ওকে, আমরা যেই ক্ষমতায় আসি আমাদের সমস্যা হবে না, এটা দেশের জন্য ভালো হবে। সো জনগণের এক ধরনের প্রতিনিধিত্ব হিসেবে তারা যদি করতেন তাহলে জিনিসটা ভালো হতো না। কিন্তু গোড়াতে একটা গলত। আরেকটা জিনিস একটু যোগ করি, ঘটনাচক্রে এই তারিখটা ফেলা হলো হাসিনার রায়ের দিন, কোন একটা তো শিফট করা যেত, ফলে সন্দেহ আরো বাড়ে। এগুলো আমরা শেখ হাসিনার সময় দেখতাম, সন্দেহ আরো বাড়ে। এই প্রসিডিউরাল প্রবলেম গুলো খুবই খারাপ হয়েছে। না, এটা সত্য, যেটা বলতে হবে, আপনারা তো তার মেয়াদটাও ঠিক করেন নাই, তার কাজেও ঠিক করে দেন নাই। এই একটা সরকার, যে সরকারের কোনো মেয়াদ নেই, হ্যাঁ, মেয়াদবিহীন একটা সরকার, তারপরে আপনি তাকে তার কি কাজ এটাও ডিফাইন করে দিলেন না, তাহলে করবেটা কি?